হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ওয়ালাইকুম ইয়েস সালাম স্যার। স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। ব্যাস স্যার। ক্লাস শুরুর প্রথমেই আমরা আশা করব তোমরা এতদিনে বেশ কয়েকটি লাইভ ক্লাস সম্পন্ন করেছো। তো তাদের মধ্যে থেকে আমি জানতে চাচ্ছিলাম তোমাদের কোন টপিকের উপর তোমাদের ক্লাসগুলো বেশি ভালো লেগেছে। তোমরা একটি চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমরা দেখতে পাচ্ছি চ্যাট বক্সে তোমরা অনেকেই লিখেছো রোবোটিক্স, সবগুলোই ভালো লেগেছে। আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আরো অনেক শিক্ষার্থী জয়েন করবে। আমাদের পর্যাপ্ত শিক্ষার্থী জয়েন করলে ইনশাআল্লাহ আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো আর সব বন্ধুদেরকে যুক্ত হওয়ার জন্য পরামর্শ দাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ, আমার প্রেজেন্টেশন? ইয়েস স্যার। তোমরা ইয়েস স্যার। জি না স্যার। ওকে। তো জি স্যার, এখন দেখা যাচ্ছে। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। মেশিন লার্নিং ক্লাসে আমি উপস্থিত রয়েছি। আমি ওয়ালিউল্লাহ, অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি, ফরিদপুর জেলা মাস্টার ট্রেনার, নতুন কারিকুলাম বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা একটি ভিডিও দেখে আসি। প্রিয় শিক্ষার্থী, আশা করেছি সবাই ভিডিওটি দেখেছো। তোমরা একটু চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কোন প্রযুক্তির সাহায্যে আমরা স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালাতে পারি? প্রিয় শিক্ষার্থী, তোমরা চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কোন প্রযুক্তির সাহায্যে আমরা স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালাতে পারি? মেশিন লার্নিং। আমি চ্যাট বক্সে মেশিন উত্তর দেখতে লার্নিং। পাচ্ছি চ চ সি সি মেশিন লার্নিং, মেশিন লার্নিং। অনেকেই উত্তর দিচ্ছ। পঙ্কজ কুমার সি, মাজহারুল ইসলাম সি, হুমায়রা সি, জিহাদ হাসান সি, জিৎ দেবনাথ ইয়েস স্যার সি, সাদিয়া আফরিন সি, মিথিলা আফরিন। ওকে, অনেকে উত্তর দিয়েছো ছি। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর মেশিন লার্নিং। তাহলে আমরা আজকে চলে যাচ্ছি আমাদের মেশিন লার্নিং ক্লাসে। মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং এর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তার মধ্যে থেকে অন্যতম যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে মেশিন লার্নিং এর মৌলিক ধারণা কি, সেটা তোমাদের সামনে উপস্থাপন করা হবে। স্পিচ রিকগনিশন কি, ইমেজ রিকগনিশন কি, মেশিন লার্নিং এর ভবিষ্যৎটা কেমন হবে,
এবং মেশিন লার্নিং এর ধাপগুলো কি কি এগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। তো প্রথমে জেনে নেওয়া যাক মেশিন লার্নিং কি। মেশিন লার্নিং ইজ এ ব্রাঞ্চ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি শাখা হচ্ছে মেশিন লার্নিং, ফোকাসড অন enabling computers and machine to imitate the way that humans learn, to perform tasks autonomously and to improve their performance and accuracy through experience and exposure to more data. প্রিয় শিক্ষার্থী, হয়তো তোমাদের অনেকেরই আমার সাউন্ড শুনতে একটু কষ্ট হবে, কারণ প্রচন্ড ঠান্ডা লেগেছে। সেক্ষেত্রে তোমরা একটু কষ্ট হলে আমার সাউন্ডটা একটু শুনবার চেষ্টা করবে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। তো এই যে দেখলাম মেশিন লার্নিং, মেশিন লার্নিং হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা, যা সিস্টেমকে স্পষ্টভাবে প্রোগ্রাম না করে, তো কোন একটা সিস্টেমকে স্পষ্টভাবে প্রোগ্রাম না করে মানে প্রোগ্রাম তৈরি না করে অটোমেটিক্যালি অভিজ্ঞতা থেকে শেখার এবং উন্নত করার ক্ষমতা প্রদান করে। অর্থাৎ কোন একটা বস্তুর মধ্যে এমন ভাবে তার ইমপ্রুভমেন্ট আনা হবে যে ওই বস্তুটি নিজেই নিজে শিখতে পারবে এবং নিজের উন্নতি করার জন্য সে সামনের দিকে অগ্রসর হতে পারবে। এটি হচ্ছে মেশিন লার্নিং। আমরা অন্যভাবে বলতে পারি মেশিন লার্নিং হচ্ছে একটি প্রোগ্রাম যে কিনা নিজেই নিজেকে ট্রেন আপ করতে পারে এবং কোন প্রোগ্রামের উপরে কাজ করে আউটপুট কি হবে সেটা প্রেডিক্ট করতে পারে। এটাই হচ্ছে মেশিন লার্নিং। তোমরা দেখতে পাচ্ছ মেশিন লার্নিং হচ্ছে একটি প্রোগ্রাম যে কিনা নিজে নিজেকে ট্রেন আপ করতে পারে এবং কোন প্রোগ্রামের উপরে কাজ করে আউটপুট কি হবে সেটা প্রেডিক্ট করতে পারে। অর্থাৎ এটা মনে করো একটা যন্ত্র, সরি, এটা একটা যন্ত্র, যে যন্ত্রের মধ্যে আমি কোন একটা কিছু ইনপুট করলাম। তো ওই যন্ত্রটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে এর মধ্যে কোন একটা ইনপুট করার পরপরই ওই যন্ত্রটা অনুমান করতে পারবে তার আউটপুট কি হবে। অর্থাৎ যন্ত্রটি প্রেডিক্ট করতে পারবে। অর্থাৎ মেশিন লার্নিং এর মাধ্যমে আমাদের এমন একটা প্রোগ্রাম তৈরি করলাম, সেই প্রোগ্রামের মধ্যে আমাদের এমন ভাবে ট্রেন আপ করা হচ্ছে ওই যন্ত্রটিকে, সে প্রতিনিয়ত নিজে নিজে শিখতে পারবে এবং তার শিখার উন্নয়ন ঘটাতে পারবে এবং আউটপুট কি হবে সে আগেই সে সম্পর্কে একটা ধারণা নেবে এবং সময় মতো সেই আউটপুটটিকে সে উপস্থাপন করবে আমাদের সামনে। এটাই হচ্ছে মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং আমরা এর বৈশিষ্ট্যের মধ্যে কয়েকটা জিনিস আমরা দেখতে পাই। কম্পিউটার সিস্টেমকে স্বয়ংক্রিয়ভাবে শেখার সক্ষমতা প্রদান করে, কম্পিউটার সিস্টেমকে স্বয়ংক্রিয়ভাবে উন্নতি করার সক্ষমতা প্রদান করে মেশিন লার্নিং। এই প্রযুক্তি তথ্য থেকে প্যাটার্ন তৈরি করতে পারে, অর্থাৎ আমরা যে তথ্য কম্পিউটারে ইনপুট করব সেখান থেকে সে সুনির্দিষ্ট প্যাটার্ন তৈরি করতে পারবে। এই প্রযুক্তি ডাটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণেও সক্ষম। এটাই হচ্ছে মেশিন লার্নিং। হাউ টু লার্ন মেশিন লার্নিং অ্যান্ড এআই। এই যে মেশিন লার্নিং, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর মাধ্যমে তোমরা যে প্রোগ্রামটিতে আমাদের সাথে রয়েছো, তো এখান থেকে তোমাদের সামনে অনেকগুলো সেগমেন্ট তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে অনেকেরই ব্যক্তিভেদে অনেকের আগ্রহ উদ্দীপনার জায়গা ভিন্ন ভিন্ন। তো এর মধ্যে থেকে তোমাদের অনেকেরই হয়তো এক একজনের এক একটা ভালো লেগে যাবে। তেমনি ভাবে মেশিন লার্নিং কাদের জন্য আসলে উপকারী, কারা ভবিষ্যতে এটা নিয়ে কাজ করতে গেলে তোমাদের উন্নতির চরম শিখরে তোমরা পৌঁছাতে পারবে। এক্ষেত্রে প্রথমে জানা দরকার যাদের ম্যাথ গণিতে ভালো পারদর্শিতা রয়েছে, গণিত ভালোভাবে বুঝতে পারো, প্রোগ্রামিং ভালো করে গণিত ভালো করে বুঝতে পারো, সেক্ষেত্রে সম্ভাবনা, প্যাটার্ন, ক্যালকুলাস যেটা তোমরা উচ্চতর শ্রেণীতে পাবে। তো মূল কথা হচ্ছে যুক্তি নির্ভর পড়াশোনা, গণিতটা যখন তুমি ভালো করে পড়বে তোমাদের জন্য মেশিন লার্নিংটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এরপরে চলে আসবে পাইথন, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা পড়তে হবে যেটা গণিত জ্ঞান ভালো থাকলে বেশি সামনে যাওয়া সম্ভব হয়। ডেটা অ্যানালাইসিস করার দক্ষতা থাকতে হবে, ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করার সক্ষমতা থাকতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের অধীনে এবং
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আরো বিস্তারিত পড়াশোনা করতে হবে। যাদের এই পড়াশোনার প্রতি আগ্রহ রয়েছে তারা এটা করতে পারো। তো এই যে মেশিন লার্নিং সম্পর্কে যে আমরা কয়েকটা বিষয় দেখলাম, এখন মেশিন লার্নিং এর অন্যতম একটা আমরা বলতে পারি স্পিচ রিকগনিশন। তো স্পিচ রিকগনিশন মূলত কি? এটা একটা প্রযুক্তি যা মানুষের কথা থেকে নির্দিষ্ট টেক্সট এ রূপান্তরিত করতে পারে। তাহলে এটা একটা প্রযুক্তি যা মানুষের কথা যেটা রয়েছে সেটাকে টেক্সটে রূপান্তরিত করতে সক্ষম। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট। কল সেন্টার অটোমেশনের ক্ষেত্রে আমরা স্পিচ রিকগনিশন ব্যবহার করতে পারি। ডিটেকশন সিস্টেম সোশ্যাল মিডিয়া হিসেবে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি জায়গায় আমরা স্পিচ রিকগনিশন দেখতে পাই। তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ একটি সাউন্ড থেকে ধীরে ধীরে সেটা কোডিং এর মাধ্যমে টেক্সটে রূপান্তরিত হচ্ছে। এই যে তো এই যে স্পিচ রিকগনিশন অর্থাৎ কোন একটা সফটওয়্যারের মাধ্যমে মধ্যে যদি তোমার একটি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের কোন একটা অ্যাপ্লিকেশনের ভেতরে বা ওয়েবসাইটের ভেতরে যদি তোমার স্পিচ রিকগনিশন সংযুক্ত করতে চাও, সেটা নিয়ে কাজ করতে চাও, তাহলে যে বিষয়গুলো নিয়ে তোমাদের ধারণা জ্ঞান থাকা দরকার সেগুলো হচ্ছে কালদি, মজিলা ডিপ স্পিচ, গুগল স্পিচ এপিআই। তো কালদি is a toolkit for speech recognition intended for use by speech recognition researchers and professionals. Find the code repository at তোমরা গিটহাবের এই অ্যাকাউন্ট থেকে তোমরা লগ ইনের মাধ্যমে এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা স্পিচ রিকগনিশনের কাজ করতে পারো। মজিলা ডিপ স্পিচ Deep Speech is an open source speech to text engine using a model trained by machine learning techniques based on Baidu's Deep Speech research paper project. Baidu Deep Speech research paper থেকে এটা আমরা জানতে পারি। নেটওয়ার্ক সমস্যা। স্যার হ্যালো, স্যার ওই গিটহাবের লিংকটাকে একটু কমেন্ট বক্সে দিতে পারবেন? আচ্ছা আমরা পরবর্তীতে আমাদের আইসিটি অলিম্পিয়াড আরো অনেকগুলো লিংকের দরকার হবে, সবগুলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ থেকে আমরা পেতে পারি। ওকে, ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। তো আশা করছি তোমরা আবার স্লাইডটি দেখতে পাচ্ছ। তো গুগল স্পিচ এপিআই অ্যাডভান্স ভয়েস রিকগনিশন সাপোর্ট ইউর global users based with more than 120 language and variants, real-time text transcriptor, ফ্রি ট্রায়াল গুগল ক্লাউড এর মাধ্যমে তোমরা এটা সহজেই ব্যবহার করতে পারো। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন গুলোকে যদি স্পিচ রিকগনিশন করতে চাও তাহলে তোমরা এই সফটওয়্যার গুলো, এই অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করার দক্ষতার মাধ্যমে এটা করতে পারবে। বা কোন একটা সফটওয়্যার যেমন এই কাজগুলো করে থাকে, তো এই স্পিচ রিকগনিশনের প্রসেস এটা মূলত কিভাবে করা হয়। এই যে প্রথমে আমরা একটা সাউন্ড দিলাম, শব্দ, তো এই শব্দগুলো ধীরে ধীরে রূপান্তরিত করা হচ্ছে কোডিং এর মাধ্যমে। এবার ভিতরে দুটি হিডেন স্তর আমরা দেখতে পাচ্ছি, তো যেটা পরবর্তীতে আরো বিস্তারিত জানবে। এই হিডেন স্তরের মাধ্যমে আমাদের এই সাউন্ড গুলোকে একদম রূপান্তরিত করে পরবর্তীতে কোডিং টেক্সটে রূপান্তরিত করা হয়, যেটা আমরা আউটপুট হিসেবে দেখতে পাই। অর্থাৎ আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই যে বললাম হোয়াটসঅ্যাপে যখন আমরা সাউন্ড দিচ্ছি, ইনপুট দিচ্ছি, তখন এই সাউন্ডটা ভিতরে কোডিং এর মাধ্যমে দুইটা হিডেন স্তরের মাধ্যমে আমাদের এখানে একটু স্বয়ংক্রিয়ভাবে ওটা পরিবর্তিত হয়ে টেক্সটে রূপান্তরিত হয়। তো যে ভিতরের দুটো স্তর কিন্তু আমরা কখনোই দেখতে পাই না। তো এটা একটা স্পিচ রিকগনিশন প্রসেস। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো, স্পিচ রিকগনিশন কি, কোনটি হবে সঠিক উত্তর। যদি মনে করো সঠিক উত্তর এ, তোমরা লিখবে 3 স্পেস এ। যদি মনে করো সঠিক উত্তর বি, তোমরা লিখবে 3 স্পেস বি।
কোনটি হবে সঠিক উত্তর? তোমরা খুব দ্রুত চ্যাট বক্সে লেখা উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা উত্তর দিচ্ছ। আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর দিচ্ছ। পঙ্কজ কুমার এ, মাজহারুল ইসলাম এ, তালহা এ, হুমায়রা এ, মিথিলা আলম রিয়ে এ, সবাই এ এ উত্তর দিচ্ছ। আসলে কি সঠিক উত্তরে? চলো আমরা দেখে নিই আসলে সঠিক উত্তর কোনটি। স্পিচ রিকগনিশন কি? মানুষের কণ্ঠস্বরকে শনাক্ত করা এবং টেক্সটে রূপান্তরিত করা, এটাই হচ্ছে স্পিচ রিকগনিশনের কাজ, বা এটাই হচ্ছে মূলত স্পিচ রিকগনিশন। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটু উত্তর দেখার চেষ্টা করি। নিচের কোনটি স্পিচ রিকগনিশনের একটি ব্যবহার? ভিডিও এডিটিং, ফেস রিকগনিশন, কৃত্রিম ছবি তৈরি করা, গুগল ভয়েস সার্চ। কোনটি হবে সঠিক উত্তর? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। আমরা আশা করছি খুব দ্রুতই তোমরা চ্যাট বক্সে উত্তর দেবে। যদি মনে করো সঠিক উত্তর এ, তোমরা চ্যাট বক্সে লিখবে 4 স্পেস এ, কারণ এই যে ABCD রিয়েল টাইমে আমাদের চ্যাট বক্সে উত্তরগুলো আসছে না, যার কারণে একটু বুঝতে সমস্যা হয়। কোনটি হবে সঠিক উত্তর? তোমরা লিখতে পারো 4 স্পেস ডি, অথবা এ, বি, অথবা সি। আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর দিচ্ছ। মনিরা পারভিন ডি, নাইম প্রধান ডি, নাইম প্রধান ডি, নাইম প্রধান ডি, জাহিদ হাসান ডি। সঠিক উত্তর কোনটি? চলো আমরা দেখে নেই। আমাদের সঠিক উত্তর হবে গুগল ভয়েস সার্চ, অর্থাৎ বি। ধন্যবাদ সবাইকে যারা সঠিক উত্তর দিয়েছো। যারা ভুল উত্তর দিয়েছো কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করেছো, তাদের জন্য শুভকামনা। তো প্রিয় শিক্ষার্থী, এবার জেনে নেই ইমেজ রিকগনিশন। ইমেজ রিকগনিশন কি? ইমেজ রিকগনিশন এটা একটা প্রযুক্তি। তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা আরেকবার জেনে নিই, ইমেজ রিকগনিশন একটি প্রযুক্তি যা ইমেজ বা ভিডিও থেকে নির্দিষ্ট অবজেক্ট, প্যাটার্ন বা বৈশিষ্ট্য শনাক্ত করে। যেমন হতে পারে ফেস রিকগনিশন, অবজেক্ট ডিটেকশন, ইমেজ ক্যাপশনিং। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই ছবিটাতে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছ। এর মধ্যে কোনটি কার, কোনটি ট্যাক্সি, কোনটি ভ্যান, কোনটি বাস, এরকম অনেক রকমের দেখতে পাচ্ছ। তো একটি মেশিন লার্নিং পদ্ধতির মাধ্যমে এই ছবি থেকে যখনই মেশিন লার্নিং এর মাধ্যমে তার নিকট দেওয়া হবে, তখন সে তার পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে খুব সহজে শনাক্ত করে ফেলবে এটা কার, এটা বাস, এটা ভ্যান, এটা ট্যাক্সি। অর্থাৎ ছবি থেকে শুধু এই গাড়ি না, আরো অনেক জিনিস তারা শনাক্ত করতে পারে। অর্থাৎ আমাদের তথ্যগুলো, এই যে আমরা ব্যক্তি, আমাদের ব্যক্তির ছবিগুলো যদি পর্যাপ্ত পরিমাণে তাদের ভিতরে ইনপুট করতে থাকি, ধাপে ধাপে তাদের স্তরগুলো, জ্ঞানের স্তরগুলো বৃদ্ধি করতে থাকি, তাহলে একটা পর্যায়ে ছবি থেকে আমাদেরকে খুব সহজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শনাক্ত করে ফেলবে। তাহলে ইমেজ রিকগনিশন। তো ইমেজ রিকগনিশনের ক্ষেত্রে আমরা দেখলাম ফেস রিকগনিশন, অবজেক্ট ডিটেকশন, ইমেজ ক্যাপশনিং। অর্থাৎ কোন ব্যক্তির ছবি কোনটা, তার পাশে নাম চলে আসবে। অর্থাৎ মনে করা যেতে পারে তোমাদের স্কুলের শিক্ষার্থীদের একটা গ্রুপ ছবি তোমরা উঠেছো, কিন্তু এর পূর্বেই ওই গ্রুপ ছবির মধ্য থেকে তোমরা চ্যাটজিপিটি বা ওপেন সোর্স আপডেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এর মাধ্যমে আপডেটেড সফটওয়্যার গুলোর মধ্যে যদি তোমরা এগুলো দেখাতে পারো, তার পরিচয় করিয়ে দিতে পারো যে এটা রাসেল, এটা হাবিব, ওটা সাকিব, দেখা যাবে তোমার ছবিটা যখনই তার নিকট প্রেরণ করবে, তখন সে সুন্দর করে ওই ছবিটাকে শনাক্ত করে সাইডে লিখে দেবে এটা হাবিব, এটা সাকিব, এটা রাসেল। অর্থাৎ কতটা মানে কল্যাণকর, সহজ একটা জিনিস কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো এই যে ইমেজ রিকগনিশন, এটা করার জন্য আমাদের যে সফটওয়্যার গুলো, যে অ্যাপ্লিকেশন গুলোর ব্যবহার সম্পর্কে আমাদের ধারণা করতে হবে। অর্থাৎ ওই যে এটা তো একটা মেশিন, ওই মেশিনকে তার মতো করে পড়ানোর জন্য, অর্থাৎ আমি যে কথা বলছি আমার কথা তো মেশিন বুঝবে না, তাহলে মেশিনের যে ভাষা, সেই ভাষার কাছাকাছি কোনো ভাষায় নিয়ে যে তাকে যখন জানানো হবে, বোঝানো হবে, তখন সে বুঝতে পারবে। তো এই ইমেজ রিকগনিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই টেনসরফ্লো, পাইটর্চ এবং ওপেন সিভি এগুলো ব্যবহার করতে পারি। অর্থাৎ এগুলো একদম ফ্রি, তোমরা ইচ্ছা করলে এগুলো তোমরা শিখতে পারো। An end-to-end open source machine learning platform for everyone. PyTorch. PyTorch is a machine learning library. এটা একটা মেশিন লার্নিং লাইব্রেরি। এখান থেকে তোমরা অনেক যার যে রকমের তথ্য সংগ্রহ দরকার,
অর্থাৎ পূর্ববর্তী অনেক তথ্য সেখানে রাখা আছে, তুমি সেখান থেকে বেছে বেছে ওইটা সিলেক্ট করে আরেক জায়গায় বসিয়ে দিলে নতুন নতুন প্রোগ্রামও তুমি তৈরি করতে পারো। Based on the Torch library used for applications such as computer vision and natural language processing, originally developed by Meta. এই যে ফেসবুক, আমাদের ফেসবুকের যে মাদার কোম্পানি মেটা, তেমনি ভাবে পাইটর্চ কে ইমপ্রুভে ডেভেলপে কাজ করেছে কে? মেটা। OpenCV. OpenCV provides a real-time optimized computer, অর্থাৎ আমরা এই যে এখন হয়তো একটা ছবি তোলা হচ্ছে এবং সেই ছবিটা নিয়ে কিভাবে তাৎক্ষণিকভাবে, মানে একটা ভিডিও দেখছি, সেই ভিডিওতে হয়তো অনেক ক্রিকেটারই খেলছে, মানে ক্রিকেট খেলা আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কোনটা সাকিব কোনটা আমরা কিন্তু অনেক কষ্ট করে করে ওই ক্যাপশন দিয়ে দিয়ে নিচে কিন্তু লিখে দিই এটা সাকিব, এরকম এরকম। কিন্তু যখন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ওই ভিডিওতে সেট করতে পারবো, তখন ওই ভিডিও কোম্পানিগুলো খুব সহজেই যেই মনিটরে আসবে তার নিচে কিন্তু ক্যাপশন আকারে তার নাম চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা রিয়েল টাইম সরাসরি বাস্তবসম্মত ভাবে এবং যখন ঘটছে তখনই কিন্তু এটা আমরা দেখতে পারবো। এটা ভবিষ্যতে আমাদের আসছে, এখন ইমপ্রুভ চলছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এক ব্যক্তি রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে এবং একটি কুকুর হেঁটে যাচ্ছে। তো এই যে ইমেজ রিকগনিশনের মাধ্যমে দেখো ওই যে মেশিনকে পড়ানোর জন্য যে কোনটা মানুষ কোনটা ডগ, তাকে পড়ানোর জন্য তার ভিতরে কিছু কোডিং ভাষা, মেশিনের মতো করে যে ভাষা তৈরি করে দেওয়া হয়েছে, সেটা নির্দিষ্ট পন্থায় এরকম ডট ডট একটা অবস্থা তৈরি করে। সেই ডট প্যাটার্ন দেখে মূলত ভিতরের আভ্যন্তরীণ কাঠামো চেঞ্জের মাধ্যমে সে একটা সময় সিদ্ধান্ত নেয় এটা মানুষ, এটা ডগ। তো এক একজনের ক্ষেত্রে এক এক ভাবে মেশিনের ভেতরে তথ্য দিয়ে দিয়ে ছবি ইনপুট করে করে এরকম ভাবে তাকে শেখানো হয়। তো সেক্ষেত্রে এই যে সফটওয়্যার গুলোর কথা, অ্যাপ্লিকেশন গুলোর কথা বললাম, যেখানে তোমরা বিনামূল্যে অংশগ্রহণ করে সেখান থেকে তোমরা খুব সহজেই এগুলোই করতে পারো, শিখতে পারো, কাজে লাগাতে পারো। সেক্ষেত্রে আমরা কি পেয়েছি? টেনসরফ্লো এই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করতে পারো, এখান থেকে সাইন ইন করে করতে পারো। তোমাদের পাইটর্চ এখান থেকে তোমরা করতে পারো এবং প্রয়োজন মতো তোমরা শিখতে পারো। ইকোসিস্টেম এজ ডক অনেক কিছু এখানে দেওয়া আছে, এখানকার ব্লগ পড়ে পড়ে তোমরা আরো ইমপ্রুভ করতে পারো। ওই যে বললাম আমরা তোমাদেরকে শুধুমাত্র পরিচয় করিয়ে দিচ্ছি এবং আইসিটি অলিম্পিয়াডের উদ্দেশ্যই এটা, যেটা শিক্ষার্থীদের মাঝে কার কোন বিষয়ে আগ্রহ রয়েছে, আইসিটির কোন ক্ষেত্রে, সেটা যেন এই ক্লাসগুলোর মাধ্যমে সে অনুমান করতে পারে, বুঝতে পারে এবং সেই দিকে সে নিজেকে ধাবিত করতে পারে। এভাবে একটা সময় দেখা গেল কি, যেটা হয়তো 2 বছর 3 বছর পরে তোমরা বুঝতে পারতে যে এটা আমার ক্যারিয়ার, যেমন বড় ভাই বোনদের কাছ থেকে আমরা শুনতে পাই, তোমরা শুনতে পাও, সেরকম তোমরা এখন খুব সহজেই সেই ডিসিশন গুলো নিতে পারবে যে কোন দিকে আমার দক্ষতা রয়েছে, যাওয়া উচিত। আমরা আরেকটি জিনিস কি দেখলাম, এই যে ওপেন সিভি, এখানে একই অবস্থা, তোমরা বিনামূল্যে এখানে অ্যাকাউন্ট খুলতে পারো, এখান থেকে শিখতে পারো, তৈরি করতে পারো কোডিং। তো এই যে ইমেজ রিকগনিশন প্রসেস ইন মেশিন লার্নিং, মেশিন লার্নিং এর মাধ্যমে ওই যে বললাম যে মেশিন তো আমাদের ভাষা বোঝে না, তার ভাষায় তাকে বুঝিয়ে দিতে হয়, সেক্ষেত্রে কোডিং রয়েছে আরো অনেক অনেক। তো আমরা দেখলাম এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছ, সেই বিড়াল থেকে আস্তে আস্তে ছবি পরিবর্তন করলো, তারপর কালার প্যাটার্ন আমরা দেখলাম, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আভ্যন্তরীণ কাঠামোর মাধ্যমে 2টা ধাপে এটাকে নিয়ন্ত্রিত করা হচ্ছে এবং সেখান থেকে এই যে ডান পাশে যে আউটপুট দেখতে পাচ্ছি লেয়ার, এই হিডেন লেয়ারে আমরা কেউ কোনো কিছুই বুঝতে পারবো না হিডেন লেয়ারে কি হচ্ছে, অথচ কোন একটা প্রোগ্রাম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এই হিডেন লেয়ারেই থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোড গুলো। আমরা শুধুমাত্র দেখতে পাই কি ইনপুট পর্যায়টা এবং আউটপুট পর্যায়টা। এই যে এভাবে যন্ত্রের মধ্যে প্রবেশ করালে একটা সময় ডিসিশন নিচ্ছে যন্ত্র, এটা কি হবে ক্যাট, এটা হবে ডগ, এটা হবে কাউ। প্রিয় শিক্ষার্থী, তোমরা আবার চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমরা আমার এই কথা থেকে হয়তো বুঝতে পেরেছো ইমেজ রিকগনিশন কি, কোনটি হবে সঠিক উত্তর। যদি মনে করো এ, তোমরা লিখবে 5 স্পেস এ, যদি মনে করো বি, তোমরা লিখবে 5 স্পেস বি। ইমেজ রিকগনিশন কি? ফাইল সংরক্ষণের একটি প্রযুক্তি, কেবলমাত্র ছবি সম্পাদনার একটি সফটওয়্যার, ছবি বা ভিডিও থেকে অবজেক্ট, মুখ বা লেখা শনাক্ত করা, টি কেবলমাত্র ক্যামেরার জন্য ব্যবহৃত প্রযুক্তি। কোনটি হবে সঠিক উত্তর? তোমরা চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি আশা করছি তোমরা অনেকে উত্তর দিচ্ছ, আমি একটু দেখবার চেষ্টা করি কে কে উত্তর দিচ্ছ, কিভাবে উত্তর দিচ্ছ। আমরা দেখতে পাচ্ছি ইমরান হাসান উত্তর দিয়েছো 5, নাইম প্রধান উত্তর দিয়েছো 5C, পর্ণদাস উত্তর দিয়েছো 5C,
মংমারমা উত্তর দিয়েছো 5C। তোমরা অনেকেই উত্তর দিচ্ছ 5C। তো দেখে নেওয়া যাক কোনটি হবে আমাদের সঠিক উত্তর। সি, ছবি এবং ভিডিও থেকে অবজেক্ট, মুখ বা লেখা শনাক্ত করা, এটাই হচ্ছে আমাদের ইমেজ রিকগনিশন। ধন্যবাদ সবাইকে যারা সঠিক উত্তর দিয়েছো। আবার যারা ভুল উত্তর দিয়েছো তাদের জন্য শুভকামনা। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইড। তো এবার দেখো আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছ, যদি মনে করো সঠিক উত্তর এ, তোমরা লিখবে 6 এ। নিচের কোনটি ইমেজ রিকগনিশনের একটি ব্যবহার? স্পিচ টু টেক্সট, ফেস আনলক, অডিও মিক্সিং, ইমেল টাইপিং। কোনটি হবে সঠিক উত্তর? কোনটি হবে সঠিক উত্তর? প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকে উত্তর দিচ্ছ 6 নম্বর উত্তর এখনো পাইনি। 5 আমি দেখতে পাচ্ছি, হয়তো রিয়েল টাইমে আমাদের এখানে এসএমএস আসছে না। আমরা 5C দেখতে পাচ্ছি, আমি 6 উত্তর চেয়েছি। 6 এর সঠিক উত্তর হবে কোনটি? তোমরা চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমরা দেখতে পাচ্ছি ওমায়ের রহমান 5C, ইমরান হাসান 333, নাইম প্রধান 5C। এটা কি আমাদের 5 নম্বর কোশ্চেন? এটা তো 6 নম্বর কোশ্চেন। স্যার আপনার তোমরা হচ্ছে আগের মেসেজ গুলো এখন আসতেছে, অনেকেই অ্যান্সার দিচ্ছে 6 দিয়ে। সবাই তো 6টা অ্যান্সার দিয়েছে। ওকে ওকে, Yes, sir. আমরা সবাই মিউট থাকি, আমরা সাউন্ড ওপেন না করি। তো আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের 6 উত্তরটা পেয়ে যাবো। এখন পর্যন্ত আসেনি, নেটের গতি কমের কারণে হয়তো এটা হচ্ছে, রিয়েল টাইম উত্তরগুলো আসছে না, আরো পরে হয়তো আসবে। তো যাই হোক, সঠিক উত্তর কোনটি হবে? ইমেজ রিকগনিশনের কোনটি ব্যবহার? নিচে কোনটি ইমেজ রিকগনিশনের ব্যবহার? এটা হবে কি? ফেস আনলক। ফেস আনলক অর্থাৎ বি হবে সঠিক উত্তর। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য শুভকামনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইড। মেশিন লার্নিং, এই মেশিন লার্নিং এর ভবিষ্যৎটা কেমন হবে? সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে মেশিন লার্নিং এর বর্তমানে অনেক ইমপ্রুভ রয়েছে, তারপরে ভবিষ্যতে আরো কি কি ইমপ্রুভ হতে পারে সেটা দেখতে পাচ্ছি। অটোনমাস ড্রাইভিং, হেলথ কেয়ার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বিজনেস অ্যান্ড কমার্স, সাইবার সিকিউরিটি অ্যান্ড এডুকেশন। প্রিয় শিক্ষার্থী, তোমরা চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমরা এই 6টার মধ্য থেকে কোনটিকে তোমরা সবার আগে দেখতে চাও? নিজের হাতের কাছে কোনটিকে আগে দেখতে চাও? মানে মেশিন লার্নিং এই বিষয়গুলো নিয়ে খুব দ্রুত কাজ চলছে, চলমান রয়েছে, ভবিষ্যতে আরো ইমপ্রুভ হবে। তোমরা সর্বপ্রথম কোনটিকে নিজের হাতের পাশে দেখতে চাও, নিজের পাশে দেখতে চাও? এই 6টার মধ্যে কোনটি আগে দেখতে চাও? অর্থাৎ মেশিন লার্নিং এর ক্ষেত্রে এডুকেশনটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে চাও, না হেলথ কেয়ার দেখতে চাও? কোনটা দেখতে চাও? তোমরা কি চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো 1 2 3 4 5 6 এভাবে। আমরা দেখতে পাচ্ছি ইমরান হাসান লিখেছো 333, অর্থাৎ তুমি বলতে চাচ্ছ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওকে, তোমরা আরো অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করো, আশা করছি তোমরা আরো অনেকে উত্তর দেবে। আমরা আশা করছি আরো অনেকে উত্তর দেবে। আমি এখনো আরো কোনো উত্তর দেখতে পাচ্ছি না, নেটের একটু মনে হয় সমস্যা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একজনকে পেয়েছি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখতে চাই। এর আগে আমি এক শিক্ষার্থীদের প্রশ্নটি করেছিলাম, তারা সবাই বিজনেস এন্ড কমার্সে দেখতে চায়, অর্থাৎ তারা সম্ভবত সবাই উদ্যোক্তা হতে চায়, যার কারণে তারা ওইটিকে বেশি প্রাধান্য দিয়েছিল। তো আমরা চলে যাচ্ছি মেশিন লার্নিং এর ভবিষ্যৎ। তো এই যে ভবিষ্যৎ, এই ক্ষেত্রে আমরা দেখতে পাই স্বয়ংক্রিয় যানবাহন। আমরা প্রথমেই এই ভিডিওটি দেখেছি যে এক ব্যক্তি গাড়ি চালাচ্ছে এবং সে কোনো কিছু সরাসরি কাজ করছে না, সে প্রোগ্রাম হিসেবে আগেই সবকিছু সেট করে দিয়েছে। সেক্ষেত্রে গাড়িটি নিজে নিজেই তার সামনের অবজেক্টকে শনাক্ত করছে, রাস্তাটাকে শনাক্ত করছে, রাস্তা কোন দিকে কতটুকু অ্যাঙ্গেলে বাঁক নিচ্ছে সেগুলো সে শনাক্ত করছে, এবং রাস্তার উচ্চতা হাইট অনুযায়ী সে তার গতি কম বেশি করছে। সরি,
তোমরা দেখতে পাচ্ছ যে এভাবে একটা গাড়ি কিভাবে স্বয়ংক্রিয়ভাবে চলছে। তো এটা কিন্তু আসলে বর্তমানে কিন্তু অবাস্তব কিছু না। হয়তো উন্নত প্রযুক্তির মাধ্যমে উন্নত রাষ্ট্রগুলোতে এখন এটা রয়েছে, কিন্তু অতি শীঘ্রই আমাদের দেশে এগুলো চলে আসবে। আপনার মাইকের সমস্যা করতে ছোট ছোট ক্ষেত্রে এগুলো চলেও এসেছে। এটা আরো ইমপ্রুভ হবে, কারণ ওই আপনার কথা বোঝা যায় না স্যার। স্যার আপনার মাইকের কথা স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। স্যার প্রেজেন্টেশনের ভিডিওটা পজ করে তারপরে কথা বলি। ওকে প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যেটা দেখতে পাচ্ছ যে এই যে মেশিন লার্নিং এর মাধ্যমে আমরা যদি এভাবে আমরা স্বয়ংক্রিয়ভাবে গাড়িগুলোকে তৈরি করতে পারি, তাদের প্রোগ্রামিং গুলোকে ইমপ্রুভ করতে পারি, আমরা এখানে বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, গাছপালা, রাস্তার উচ্চতা, বিভিন্ন বস্তু সম্পর্কে ট্রেন আপ করতে করতে যন্ত্রটিকে বোঝাতে পারি যে এটা এই এভাবে যখন জানাতে পারবো, তখন এই যন্ত্রগুলো আরো স্বয়ংক্রিয়ভাবে আরো সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারবে। এরপর আমরা চলে আসছি হেলথ কেয়ার। তো হেলথ কেয়ার অর্থাৎ এই যে আমরা ব্যক্তি, বিভিন্ন মানুষ, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। আমাদের এক একজনের ভর এক এক রকম, আমাদের এক একজনের শারীরিক কাঠামো এক এক রকম, এক একজনের বর্ণ এক এক রকম, এক একজনের শারীরিক সক্ষমতা এক এক রকম, ভিন্ন রকম। তো এই যে ভিন্ন ভিন্ন সক্ষমতা রয়েছে, এই এই ভিন্ন ভিন্ন সক্ষমতা বুঝে শুনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খুবই আধুনিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে একটা পর। অর্থাৎ একই নির্দিষ্ট রোগ এক ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলতে পারে, সেক্ষেত্রে তাদের ঔষধগুলো হবে ভিন্ন ভিন্ন। তো সেক্ষেত্রে আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ উন্নয়নে আমরা দেখতে পাবো যে আমাদের এই যন্ত্রগুলো, এই মেশিনগুলো খুব সহজেই ওই রোগগুলোকে শনাক্ত করতে পারবে এবং তাদের মধ্যে আমাদের ট্রিটমেন্ট দিতে পারবে, এবং ওই রোগগুলো কতদিন পরে কোন শরীরে কিভাবে কতটুকু ক্ষতির আশঙ্কা তৈরি করবে সে সম্পর্কে আমাদেরকে সুন্দর ধারণা দেবে। তো হেলথ কেয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ মেশিন লার্নিং। এরপর আমরা চলে যাচ্ছি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তোমাদের মধ্যে থেকে দেখেছি একজন উত্তর দিয়েছো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অবশ্য তোমরা অনেকেই এই জিনিসগুলো ব্যবহার করেছো। তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি। এ নামটা অবশ্য ছাত্রছাত্রীদের মধ্যে থেকে শোনেনি এমন মানুষের সংখ্যা খুবই কম। আসলে এটা অনেক মানুষই এটা শুনেছো। তো তারপরেও তো চ্যাট জিপিটি, সেক্ষেত্রে আমরা দেখি এটা একটা কথোপকথন। অর্থাৎ আমরা এখানে রিয়েল টাইমে কোনো প্রশ্ন জানতে চাইলে সে সুন্দরভাবে তার উত্তর দেয়। তবে কার্যকর উত্তর পাওয়ার জন্য প্রথমে চ্যাট জিপিটির সাথে 5 মিনিট 10 মিনিট নিজের মতো করে কথা বলতে হবে। অর্থাৎ নিজেকে পরিচয় করিয়ে দিতে হবে যে চ্যাট জিপিটি, আমি নবম শ্রেণীর শিক্ষার্থী, আমি সায়েন্সে পড়ি, আমি গণিত পছন্দ করি, গণিতের এই টার্ম আমার ভালো লাগে। সেক্ষেত্রে আমি অল্প সময়ের মধ্যে কিভাবে গণিতে আরো ইমপ্রুভ করতে পারি আমাকে তথ্য দাও। দেখা যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি খুব সহজেই তোমাকে সুন্দর একটা সলভ, একটা ধাপ তোমাকে বলে দেবে। এভাবে আমরা চ্যাট জিপিটির সাহায্যে খুবই সহজে সুন্দর সুন্দর উত্তর কিন্তু আমরা এরকম বের করতে পারি। অর্থাৎ এরা সরাসরি আমাদের একটা অ্যাসিস্ট্যান্ট, যারা আমাদেরকে পরামর্শ দিবে। মাইক্রোসফট বিং, এখানে আমরা রিয়েল কোশ্চেন যখন জিজ্ঞেস করব, সে আমাদেরকে কমপ্লিট একটা অ্যান্সার দেবে। সেটা হতে পারে 1000-2000 ওয়ার্ডের, 1 to 5 সেকেন্ডের মধ্যে সে আমাদেরকে উত্তর দিয়ে দেবে। এরপরে দেখতে পাচ্ছি ভেনগেজ এআই কার্ড জেনারেশন টুল। অর্থাৎ সামনে আসছে আমাদের ভ্যালেন্টাইন ডে সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ডে আছে। সেক্ষেত্রে আমরা অনলাইন কোনো একটা কার্ড তৈরি করতে চাই, ডিজাইন করতে চাই, তার জন্য ব্যাপক সময়ের প্রয়োজন। তো সেক্ষেত্রে ভিনগেজ এখানে এআই জেনারেটেড কার্ডের মাধ্যমে, ওই যে বললাম যে আমি নবম শ্রেণীর শিক্ষার্থী, আমি সায়েন্সে পড়ি, আমার বাসা ঢাকাতে, আমি এখানে, আমি এটা পছন্দ করি, এইভাবে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যেমন আস্তে আস্তে করে আমি শিখিয়ে নিয়েছি, ট্রেন আপ করেছি, এবং সে নিজে নিজেও আমাকে চেনা শুরু করেছে। তো এভাবে
আমাদের এই ভিনগেজ এখানে যদি আমরা এভাবে ট্রেন আপ করতে থাকি, একটা সময় সে আমার পছন্দ মতো একটা এআই কার্ড আমাদেরকে সুন্দরভাবে সে তৈরি করে দিতে সক্ষম হবে। অর্থাৎ খুব সহজেই আমরা সেই কার্ডটা ব্যবহার করতে পারবো। মোমেন্টো এআই অফারিং রিলেভেন্ট সাজেশন ফর প্রোডাক্টস এন্ড মুভিজ। এই যে বললাম যে আমি কোথায় বাস করি, আমি গ্রামে বাস করি নাকি শহরে, আমার বয়সটা কেমন, আমার কেনার সক্ষমতা কেমন, আমার আয় ইনকাম কেমন। অর্থাৎ বর্তমানে বিভিন্ন মোবাইলে কিন্তু চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সরাসরি যুক্ত করা থাকে। এখান থেকে তারা প্রতিনিয়ত আমাদের ডাটা, আমাদের পছন্দ অপছন্দ সে খুঁজে বের করে নিতে সক্ষম। এখনই, ভবিষ্যতে আরো ইমপ্রুভ হচ্ছে। তো সেক্ষেত্রে এই মোমেন্টো এআই এরা কি করতে পারে, ওই যে বললাম যে আমার একটা জামা দরকার, ড্রেস দরকার, এখন ড্রেসটা কেমন হবে, আমার রং কি লাল পছন্দ নাকি নীল পছন্দ, সে আমার পছন্দের মতো রঙের ড্রেসের বিজ্ঞাপন আমার সামনে নিয়ে আসবে। তো এমনি ভাবে আমাদের হয়তো কোন ধরনের মুভি, কোন ধরনের সিনেমা, কোন ধরনের জিনিস আমাদের দেখা প্রয়োজন, সে আমাদেরকে আমাদের সামনে শুধুমাত্র সেই জিনিসগুলোই নিয়ে আসবে। তো এরকম মোমেন্টো এআই আমরা ব্যবহার করতে পারি। স্পিকিং ক্লাব এআই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমরা ব্যবহার করতে পারি এই টুলসটা। সেক্ষেত্রে আমাদের অনেক অনেক ভিন্ন ভিন্ন ভাষা, আমরা মান্দারিন, আমরা চাইনিজ, আমরা আরবি, বিভিন্ন ভাষা আমরা সহজেই শিখতে পারি এভাবে চ্যাট জিপিটির মধ্যে কথা বলে বলে। সামিট লাইফ কোচ, ওই যে বললাম তোমাদের ভবিষ্যৎ প্ল্যানিং এর জন্য আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা হয়তো সামনে রাখবে, তেমনি ভাবে তোমাদের লাইফ কোচ হিসেবে সামিট এই অ্যাপ্লিকেশনটি তোমাদের জন্য সুবিধা হবে। সেক্ষেত্রে তোমরা প্রথমে তোমাদের পরিচয়গুলো ডিটেইল ভাবে তুলে ধরতে পারলে একটা সময় তোমার কোন দিকে যাওয়া উচিত, তোমার পছন্দ কোনটা, কোনটা অপছন্দ, এভাবে কোনটি করলে তোমার ভালো হবে, সে ধাপে ধাপে তোমাকে প্রতিনিয়ত সে শিখাতে পারবে, গাইড করতে পারবে। অর্থাৎ সে তোমার হয়ে যাবে লাইফ কোচ। তো এগুলো প্রাথমিক পর্যায়ে রয়েছে, এগুলোর মাধ্যমে অনেক মানে বিভ্রান্তিকর তথ্য আসতে পারে, কিন্তু ভবিষ্যতে খুব অল্প দিনের মধ্যেই এগুলো আর এরকমটা থাকবে না। এবং তোমরা হয়তো জানবে অল্প কিছু দিনের মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের শিক্ষায় মানে ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে। সেক্ষেত্রে এই যে শিক্ষার্থী, আচ্ছা আমরা নেক্সট স্লাইড ওটা দেখার চেষ্টা করব। তো বিজনেস অ্যান্ড কমার্স, যে বললাম কাস্টমার্স সেগমেন্টেশন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ফ্রড ডিটেকশন, চ্যাটবট এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রাইস অপটিমাইজেশন, ভিজুয়াল সার্চ, কাস্টমার লাইফ টাইম ভ্যালু প্রেডিকশন। অর্থাৎ এই সমস্ত, ওই যে বললাম যারা উদ্যোক্তা হতে চাও তাদের ক্ষেত্রে দরকার হয় বিভিন্ন রকমের মানুষ, যে কারা তোমার কাস্টমার। তোমার কাস্টমার হবে 10 বছর বয়সী মানুষ নাকি 40 বছর বয়সী মানুষ, তোমার কাস্টমার হবে কারা, ছেলে মানুষ নাকি মেয়ে মানুষ, তোমার কাস্টমার হবে কারা, শিক্ষক, শিক্ষিকা নাকি অন্য কোনো পেশাজীবী। তো এইভাবে আমাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভক্ত করা এবং কাদের জন্য কোন রকমের ব্যবসার পদ্ধতি উপকরণ তোমার ওয়েবসাইটে রাখা দরকার সে সম্পর্কে অটোমেটিক তুমি সাবমিট করে দেবে, এআই সেই নিয়ম অনুযায়ী সেইভাবে সাজিয়ে নেবে এবং সেই অনুযায়ী ওই ক্রেতার নিকট, ওই গ্রাহকের নিকট ওই বিজ্ঞাপনগুলো সে পৌঁছে দিতে সক্ষম হবে এভাবে। এবং এর মধ্যে কোন কোন গ্রাহকগুলো ফ্রড, ডুপ্লিকেট, আমাদের ক্ষতির জন্য এসেছে তাদেরকেও তারা শনাক্ত করতে পারবে এবং তাদের থেকে আমাদের রক্ষা করতে পারবে। এরপর একই জিনিস হতে পারে যে একই জিনিসের মূল্য অনেক সময় কম বেশি হয়, যে একটা মানুষকে আমরা একটা মূল্য বলে ফেললাম, সে কি বেশি দাম শোনার পরে সে সেই দামেই সে কিনতে রাজি হয়ে যায়, আবার আরেকজন অনেক কম দামি করতে চায়। তো সেক্ষেত্রে কোন ব্যক্তির ইমোশনটা কেমন সেগুলোর প্রতি নজর রেখেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও এক্ষেত্রে কাজে আসতে পারে, যে তার গতিবিধি দেখে ওই পোশাক বা ওই পণ্যের মূল্য তার সামনে উপস্থাপন করবে। এছাড়া আমরা যেমন একটা ওয়েবসাইটে বিভিন্ন প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওয়েবসাইটে অলরেডি অনেক রকমের চ্যাটবট ব্যবহার করা হয়, তার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আরো আধুনিকতর চ্যাটবট তৈরি করা সম্ভব হবে সামনে, যেটা আমাদেরকে রিয়েল টাইম রিয়েল উত্তর দিয়ে দেবে। এরপর চলে আসি সাইবার সিকিউরিটি, যেটা আমাদের খুবই ভয়ঙ্কর একটা রূপ হিসেবে দেখা দিচ্ছে। আমরা কিছুদিন পূর্বেও দেখেছি আমাদের বাংলাদেশ ব্যাংকে হ্যাক করার চেষ্টা হয়েছে এবং হয়েছিল কিছুটা, এবং সেখানে প্রিন্টিং পদ্ধতির মাধ্যমে। তো বিষয়টি হচ্ছে এই যে সাইবার সিকিউরিটি, এই সাইবার সিকিউরিটিতেও মেশিন লার্নিং গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সেক্ষেত্রে সে বিভিন্ন ডাটা অ্যানালাইজ করে সে চিনতে পারবে
যে কোন ডাটাগুলো, যেমন সে তো আমাদের ভাষাগুলো সে মানে কম্পিউটার বা মেশিন এগুলো বুঝতে পারে না, সে ওই ডাটাগুলো যে রূপান্তরিত করে যে কোড ভাষাটা ব্যবহার করা হচ্ছে, সে ওই কোড ভাষাগুলো পড়ে ওখান থেকেই সে শনাক্ত করতে পারবে যে এটা আসলে আমাদের জন্য ক্ষতিকর, উপকারী নাকি অপকারী, এবং সে সেগুলোকে কোনগুলো আমাদের জন্য ক্ষতিকর এবং কোনগুলো আমাদের জন্য উপকারী সেগুলো আলাদা করবে এবং সেভাবে আমাদের সামনে উপস্থাপন করবে, আমাদেরকে নিরাপদ থাকবার জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সহযোগিতা করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি সাইবার সিকিউরিটি। এখন সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আমরা এই যে এখানে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আরো এখানে কিছু লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। তো এই অ্যাপ্লিকেশন গুলো, এই ঠিকানাগুলোর মাধ্যমে তোমরা সেখান থেকে এই ডান পাশের এই তথ্যগুলো তোমরা এখানে পারবে। অর্থাৎ তোমরা এই যে TAA টার্গেটেড অ্যাটাক অ্যানালিটিক্স, এটার মাধ্যমে তোমরা প্রিভেন্ট টার্গেটেড সাইবার অ্যাটাক, অর্থাৎ তোমরা আগেই বুঝতে পারবে কে ভবিষ্যতে তোমাদেরকে অ্যাটাক করতে আসছে, কোন গতিতে কিভাবে আসছে সেগুলো তোমরা শনাক্ত করতে পারবে। তো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা আমাদের এই ক্লাসের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, তোমাদের প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপর বললাম এডুকেশন সিস্টেম, ওই যে বললাম শিক্ষার পূর্বে শিখনটা কি? আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শিখন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাই। শিখন হচ্ছে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন, অর্থাৎ যেটার মাধ্যমে, যে জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন হয়। এই যে আমরা সায়েন্স পড়ি, এই সায়েন্স পড়ে পড়ে যদি আমরা বলে ফেলি যে এমন একটা কথা যেটা সায়েন্স যুক্তি নির্ভর কথার সাথে যায় না, তখন সেটা আসলে আমাদের সায়েন্স পড়ার সার্থকতা বজায় রাখে না। তো তেমনি ভাবে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন ঘটাতে পারে যেটা, সেটাই হচ্ছে শিখন। তো এই শিখন বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সমাজ থেকে আসে, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে আসে। কেউ দরিদ্র পরিবার থেকে, কেউ উচ্চবিত্ত পরিবার থেকে, কেউ মধ্যবিত্ত পরিবার থেকে। কারো শারীরিক সক্ষমতা ভিন্ন, এক একজনের বোঝার ভঙ্গিমা এক এক রকম, শারীরিক গঠন কাঠামো এক এক রকম, ভিন্ন রকম। তো এই যে ভিন্ন ভিন্ন মানুষ, তারা কে কিভাবে শিখবে, এইগুলো মেশিন লার্নিং এর মাধ্যমে ওই যন্ত্র অ্যাপ্লিকেশনটিকে যখন আস্তে আস্তে আমরা ট্রেন আপ করতে পারি, তখন দেখা যাবে কি সে ওই বিভিন্ন স্টুডেন্টের সক্ষমতা বুঝে এবং তার নিকটে প্রশ্ন প্রেরণ করে সেই প্রশ্নের মাধ্যমে সে কি উত্তর দিল, অর্থাৎ যেটা মূল্যায়ন বলতে তোমরা হয়তো অনেকেই বুঝো, কারণ মূল্যায়নটা করা হয়। মূল্যায়ন বলতে মূলত আমরা আসলে এটা বুঝি, আমরা তোমরা বা অনেকেরই মধ্যে আমাদের একটু বিভ্রান্তিকর ধারণা থাকে। মূল্যায়ন হচ্ছে কি? মূল্যায়ন হচ্ছে সেটা যেটার মাধ্যমে কোনো শিক্ষার্থী জ্ঞানের স্তর, দক্ষতায় কোন স্তরে সে রয়েছে সেটা আমরা বুঝবো। বোঝার পর সেখান থেকে তাকে ওই পরিমাণ গাইড টিচ দিয়ে তাকে আমরা ইমপ্রুভ করতে পারবো, এই জন্য আমরা মূলত মূল্যায়ন করি। তো ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সে তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিয়ে দেখতে পাবে যে কোন প্রশ্নে কিভাবে তোমার ঘাটতি রয়েছে, তখন সেই অনুপাতে তোমার কাছে অপ্রয়োজনীয় কোনো শিক্ষা পাঠ না দিয়ে ওই প্রয়োজনীয় অংশগুলো ওই শিক্ষার্থীর নিকট সে প্রেরণ করবে এবং তাকে শেখানোর চেষ্টা করবে। এভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের শিক্ষায় ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে অতি সম্প্রতি, বেশি দিন দেরিও নেই। হয়তো আমাদের বাংলাদেশে খুব কিছুদিনের মধ্যেই এরকম ব্যবস্থা চালু হয়ে যাচ্ছে। আমরা যখন স্মার্ট বোর্ড, স্মার্ট ক্লাসরুম পেয়ে যাব প্রত্যেকটা অন্তর্ভুক্ত উপজেলা প্রতিষ্ঠানগুলো, তখনই তোমরা দেখতে পাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ব্যবহারগুলো। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কিশোর বাতায়নে রয়েছে দি আওয়ার অফ কোড চালু হয়েছে, তোমরা সেখানে অংশ নিতে পারো। আর আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ তো রয়েছেই। তো ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাচ্ছি এডুকেশন, যেটা তোমাদেরকে আসলে দেখিয়েছি যে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পরিস্থিতি সে শিখতে পারে। তো ভবিষ্যতে মেশিন লার্নিং কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে? প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো কোনটি হবে সঠিক উত্তর। ভবিষ্যতে মেশিন লার্নিং কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে এই অপশনের মধ্যে থেকে? তো সেক্ষেত্রে স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয়, কেবলমাত্র বিনোদন, শিল্প, শুধুমাত্র ভিডিও গেম তৈরি, কাগজের বই প্রকাশ, কোনটি হবে সঠিক উত্তর? আমরা আশা করছি তোমরা চ্যাট বক্সে অনেকে উত্তর দিচ্ছ। আমি অবশ্যই এখন উত্তর দেখতে পাচ্ছি না, চ্যাট বক্স স্টপ দেখতে পাচ্ছি। 111, হ্যাঁ অনেকে উত্তর দিয়েছ। ধন্যবাদ সবাই।
স্যার সবাই উত্তর দিচ্ছে, আপনার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হয়, সেজন্য আপনার স্ক্রিন শো করতেছে না। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকে উত্তর দিচ্ছ, আমরা দেখতে পাচ্ছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা প্রত্যেক সময়ে আমাদের সাথে উত্তর দিয়ে হোক, বিভিন্ন ভাবে আমাদের সাথে সংযুক্ত থেকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশ, সেটি কি? পরবর্তী স্লাইড। মেশিন লার্নিং এর ভবিষ্যতে মানব জীবনে কি পরিবর্তন আনতে পারে? স্বয়ংক্রিয় যানবাহন, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা, কেবলমাত্র নতুন মোবাইল গেম তৈরি, টাইপরাইটার ব্যবহারের জনপ্রিয়তা বৃদ্ধি, হাতে লেখা চিঠির সংখ্যা বৃদ্ধি। কোনটি হবে সঠিক উত্তর? তোমরা ইতোমধ্যে অবশ্যই বুঝে ফেলেছ। সঠিক উত্তর এ, স্বয়ংক্রিয় যানবাহন ও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে সক্ষম হবে। ধন্যবাদ সবাইকে, তোমরা তোমাদের মূল্যবান সময় আমাদের সাথে দিয়েছো। সেই সাথে আমার ক্লাস আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যাদের ভালো লেগেছে তারা চ্যাট বক্সে লিখতে পারো ভালো। তো আরেকটু বিষয় বাদ আছে, সেটা আমরা দেখে আসার চেষ্টা করি। এই যে মেশিন লার্নিং, এই মেশিন লার্নিং এর 5টি ধাপে একটা মেশিনকে শেখানো হয়। তো সেই 5টি ধাপের নাম কি কি? তো আমরা দেখি সেই 5টি জিনিসের মধ্য থেকে আমরা 5টা অংশের নাম আলাদা আলাদা ভাবে একটু দেখার চেষ্টা করি। প্রথমে রয়েছে শেখার প্রক্রিয়া, অর্থাৎ মেশিন লার্নিং মূলত শেখার চেষ্টা করে কিভাবে, ডেটা বা বৈশিষ্ট্য কি হবে, মডেল ট্রেনিংটা কেমন হবে, পরীক্ষা কেমন হবে, ফিডব্যাক ও উন্নতি কেমন হবে। তো প্রথমেই শেখার প্রক্রিয়া। মেশিন লার্নিং এর একটি অ্যালগরিদম যেটা বিশ্লেষণ করে প্যাটার্ন, তোমরা অষ্টম শ্রেণীতে প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা পেয়েছো। তো বিশ্লেষণ করে প্যাটার্ন ও সম্পর্ক খুঁজে বের করে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়। তাহলে মেশিন লার্নিং এ একটি অ্যালগরিদম যেটা বিশ্লেষণ করে প্যাটার্ন ও সম্পর্ক খুঁজে বের করে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়। এই ডেটা থেকে শিখতে এবং পূর্বাভাস করতে সক্ষম হয়, যা স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ মেশিন লার্নিং এর মাধ্যমে আমরা ওই যে বললাম যে একটা যন্ত্রকে আমরা তার ভাষায়, তার নিকটে বিভিন্ন বস্তুর পরিচয় উপস্থাপন করতে থাকি। এই উপস্থাপন করতে করতে একটা পর্যায়ে সে পূর্বাভাস, সে আগেই বুঝতে পারে সামনে কি হতে পারে, কার উত্তর কেমন হতে পারে। এই যে অনুমান সক্ষমতা প্রতিনিয়ত বাড়াতে বাড়াতে একটা পর্যায়ে সে একদম আপ টু ডেট। আশা করছি তোমরা আমাদের ক্লাসে আরো বেশ কয়েকটি স্লাইড দেখতে পাচ্ছ। তো আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি স্লাইড। তোমরা আপনার পরবর্তী স্ক্রিন স্লাইড শেয়ার দেখতে অফ পাচ্ছ। হয়ে গেছে। হ্যাঁ, আশা করছি তোমরা দেখতে আপনার পাচ্ছ ইন্টারনেট স্ক্রিন। কানেকশন লস্ট হয়েছিল এবং স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছিল। হ্যাঁ, আশা করছি এখন দেখতে পাচ্ছ। তো আমরা দেখতে পেলাম মেশিন লার্নিং ধারণায় আমরা দেখতে পেয়েছি শেখার প্রক্রিয়া। মেশিন লার্নিং একটি অ্যালগরিদম যেটা বিশ্লেষণ করে প্যাটার্ন ও সম্পর্ক খুঁজে বের করে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে সক্ষম। এটি ডেটা থেকে শিখতে এবং পূর্বাভাস করতে সক্ষম হয়, যা স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করা হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই ডেটা এবং বৈশিষ্ট্য। মেশিন লার্নিং মডেল তৈরি করতে বিশাল পরিমাণ ডেটার প্রয়োজন হয়। এই ডেটার মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য থাকে যা মডেলকে শেখার জন্য সহায়ক। এছাড়া বৈশিষ্ট্যগুলি এমন ইনপুট যা একটি সমস্যার সমাধান করতে, যেমন ছবির রং, আকৃতি, আকার, কোন টেক্সটের, শব্দের ফ্রিকোয়েন্সি কেমন হবে সেগুলো সম্পর্কে ধারণা দেয়। মডেল ট্রেনিং। মেশিন লার্নিং এর প্রাথমিক ধাপে ডেটা ব্যবহার করে একটি মডেল তৈরি করা হয় এবং এই প্রক্রিয়াকে মডেল ট্রেনিং বলা হয়। মডেল ট্রেনিং এর সময় অ্যালগরিদম ডেটার প্যাটার্ন এবং সম্পর্কগুলো শিখে নেয়, সেগুলোকে একটি ফাংশনে রূপান্তরিত করে। পরীক্ষা বা টেস্টিং। ট্রেনিং এর পর যখন ওই মেশিন লার্নিং এর ট্রেনিং দেওয়া হয়ে গেল, ট্রেনিং এর পর মডেলটির কার্যকারিতা পরীক্ষার জন্য একটি ভিন্ন ডেটা সেট ব্যবহার করা হয়। এটি নিশ্চিত করে যে মডেলটি নতুন ডেটা কিভাবে পরিচালনা করবে। অর্থাৎ এতক্ষণ ট্রেনিং এর মাধ্যমে যে ডেটাগুলো আমরা পরীক্ষা করলাম, এবার একটু ভিন্ন পরিস্থিতিতে আরো ডেটা প্রয়োগ করে দেখতে পেলাম ওই যন্ত্রটি সেভাবে কাজ করছে কিনা। এভাবে আমরা
পরীক্ষা করি। পরীক্ষার মাধ্যমে মডেলটির সঠিকতা, স্পষ্টতা এবং কার্যকারিতা মূল্যায়ন করা হয়। ফিডব্যাক ও উন্নতি। মডেল যখন বাস্তব ডেটা নিয়ে কাজ করে তখন সেখান থেকে প্রাপ্ত ফলাফল ফিডব্যাক ব্যবহার করে মডেলকে উন্নত করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে মডেলটির কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা বাড়ানো যায়। ধন্যবাদ সবাইকে। আমার অনেক দীর্ঘ সময় ধরে অসুস্থতা সত্ত্বেও তোমাদেরকে আমি চেষ্টা করেছি একটি ভালো ক্লাস উপহার দেওয়ার, এবং কিছু সীমাবদ্ধতা আমার ছিল, তারপরে আশা করছি তোমরা সবাই সেটি সুন্দরভাবে নিয়েছো। ধন্যবাদ সবাইকে। এছাড়া আইসিটি অলিম্পিয়াডের আমাদের ওয়েবসাইটের ভেতরে তোমরা দেখতে পারো ওখানে কিন্তু ভিডিও লিংক দেয়া আছে, অর্থাৎ মেশিন লার্নিং সহ বিভিন্ন ভিডিও। তোমরা ইউটিউব থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো। আমাদের আইসিটি অলিম্পিয়াডের এখানে যে সহযোগী আছেন, আশা করছি আপনি কিছু কথা বলে আমাদের ক্লাসটি ক্লোজ করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। স্যার আপনাকেও ধন্যবাদ অনেক। তারপর এখানে যদি আপনাদের সেশন সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, তারপর স্যার উত্তর দেওয়ার চেষ্টা করবে। মং মার্মা, সাদিয়া আফরিন, আমাকে কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন, যদি কোয়েশ্চেন থাকেন তাকে বলেন। স্যার আপনার একটা স্লাইড আছে না, এই অ্যাসিস্ট্যান্ট এআই, ওই স্লাইডটাতে হ্যাঁ, এটা 3 নাম্বার পয়েন্টটা আমি বুঝি নাই, যদি একটু আবার রিপিট করতেন। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট করা। স্যার আপনি মিউট করা, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, জি স্যার, এখন শোনা যাচ্ছে। এখন মনে করো আমি একজন শিক্ষক। আমার তোমার ক্লাস নেবার জন্য তুমি হয়তো সায়েন্সের স্টুডেন্ট। আমার ক্লাস নেবার জন্য আমার দরকার কি? আমার দরকার হচ্ছে একটি ইলেকট্রন বিন্যাস সম্বলিত কার্ড, অথবা আমাদের কি একটা রিপোর্ট কার্ড আমাকে তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে, এবং আমি একজন ব্যবসায়ী, তো সেক্ষেত্রে আমার কিছু ইনফোগ্রাফিক্স তৈরি করার প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমরা এই ভেন কার্ডের মাধ্যমে, ভেনগেজের মাধ্যমে আমরা খুব সহজেই সেখানে আমাদের চাহিদা মতো, আমাদের প্রয়োজন মতো সেখান থেকে কার্ড তৈরি করতে পারি এবং সেটা আরেকজন নিকট প্রকাশ করতে পারি। আশা করছি বুঝতে পেরেছো। হ্যালো, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। মনিরা পারভিন, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা ছিল, আমি আসলে জানতে চাচ্ছিলাম ওভার ফিটিং কি? আরেকবার বলতে হবে। হ্যালো, আরেকবার প্রশ্নটি বলতে হবে, আমি ঠিকমতো শুনতে পাইনি। আমার প্রশ্ন দুইটা ছিল, হচ্ছে ওভার ফিটিং কি, আর দ্বিতীয়টি হলো কনফিউশন ম্যাট্রিক্স কি? হ্যালো, আশা করছি শুনতে পাচ্ছ। হ্যাঁ, জি আমাদের স্যার। বিষয়টি হলো যে এই যে বললাম যে আমরা যে মেশিনকে আমাদের লার্নিংটাকে শেখাতে চাই, তো এটা শেখানোর জন্য আমাদের দরকার হয় কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সহ কিছু প্যাটার্ন। তো সেক্ষেত্রে আমাদের যে যে জিনিসগুলো জানা দরকার তার মধ্যে আমরা দেখতে পাই যে এই যে জিনিসগুলো আমাদের পর্যায়ক্রমে আমাদের একের পর এক শিখতে হয়, তার মধ্যে আমরা এই জিনিসগুলো দেখতে পাই। এই যে পাইথন বেসিক্স,
মেশিন লার্নিং টুলস ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে আমরা অন্যতম অংশ হচ্ছে থাকবে কি ম্যাথ। তো এই যে ম্যাথের যে প্রাথমিক অংশটা, সেই প্রাথমিক অংশেরই একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্স এর মাধ্যমে আমরা খুব সহজেই কোন একটা বস্তুর গতি প্রকৃতি সম্পর্কে যুক্তিসঙ্গতভাবে এবং ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস ব্যবহার করে আমরা খুব সহজে সেটাকে রূপান্তরিত করতে পারি তথ্যে। যদি কোনো প্রয়োজন পড়ে, তোমাদের আইসিটি অলিম্পিয়াড সম্পর্কে কোনো ধারণা, কোনো কাজ, কোনো সমস্যা ফিল করো, তাহলে তোমরা আমাদের বলতে পারো যে আমাদের আইসিটি অলিম্পিয়াডের এই অংশ কাজ করতে যে আমাদের বুঝতে সমস্যা হয়েছে। আর তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের সবসময় মাথায় রাখতে হবে তোমাদের প্রশ্নগুলো, তোমাদের যে পিডিএফ বইগুলো শ্রেণীভিত্তিক সাপ্লাই দেওয়া হয়েছে ওটাকেই গুরুত্বপূর্ণ হিসেবে কাউন্ট করা হবে। আমরা হয়তো ক্লাস নেওয়ার সময় একটু বেশি নিচ্ছি বা কম নিচ্ছি, তোমরা সবসময় গুরুত্ব দেবে তোমাদের যে পিডিএফ ফাইলটা, পিডিএফ বুকটা তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই বইটার টপিকগুলোকে তোমরা বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আমি অসুস্থ, তারপরেও আমাদের আইসিটি অলিম্পিয়াড থেকে আর কেউ কি সাথে আছেন? কারো প্রশ্ন থাকলে কারিগরি সহায়তার জন্য তোমরা প্রশ্ন করতে পারো। তাহমিদ হাসান হ্যান্ড রেজ করেছেন, আপনার কি কোনো কোয়েশ্চেন্স আছে? আমার স্যারের কাছে একটি কোশ্চেন আছে। জি বলেন। স্যার, আপনার যে এআই অ্যাসিস্ট্যান্টের যে স্লাইডটা ছিল লাস্টেরটা আমি বুঝতে পারিনি, যদি একটু রিপিট করতেন তাহলে কাইন্ডলি ভালো হতো। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? এখন তোমাদের সামনে কোন স্লাইডটি সামনে রয়েছে? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। জি স্যার। হ্যাঁ, সামিট লাইভ কোচ। ইয়েস স্যার, এটা অর্থাৎ এক্স্যাক্টলি রিপিট করতেন। তুমি তোমার জীবনে মনে করো তুমি একজন খেলোয়াড় বা তুমি একজন শিক্ষার্থী। এখন তোমার বই রয়েছে 10টি। মনে করো বাংলা, ইংরেজি, গণিত, সমাজবিজ্ঞান, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান। এর মধ্যে তোমার হয়তো ভালো লাগে রসায়ন, অথবা তোমার ভালো লাগে জীববিজ্ঞান। আচ্ছা, এখন এই যে জীববিজ্ঞান, এই জীববিজ্ঞানের কোন কোন অংশগুলো পড়লে তুমি ভবিষ্যতের উচ্চশিক্ষার জন্য যোগ্য হয়ে উঠবে? অর্থাৎ তোমার যে সিলেবাস 1 to 10, এই 10 পর্যন্ত সিলেবাসের প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা বইয়ের সব অংশ কিন্তু তোমার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। বায়োলজি, অর্থাৎ তোমার 1 to 10 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমার বইগুলোতে বায়োলজির কোন জায়গায়, কোন বিষয়ে, কোন সহযোগী বইতে কি কি ছিল এটা তোমার জানা প্রয়োজন। তো এরকম ভাবে প্রত্যেকটা ব্যক্তির তার তার পছন্দের জায়গা থেকে কার কোন বিষয়ে জানার আগ্রহ রয়েছে, ওই চ্যাটজিপিটি বা এই সাবমিট, এই এআই টুলস এর সাথে কথা বলে বলে তাকে ট্রেন আপ করতে করে নিজের পরিচয় যখন তুমি তার সামনে উপস্থাপন করতে পারবে সত্য সত্য, যেমন আমরা অনেক সময় বলে ফেলি যে স্যার আমার ক্রিকেট খেলতে খুব ভালো লাগে, আমার পড়তে একটু কম লাগে, কিন্তু আমার বাবা আমাকে ক্রিকেট খেলতে দেয় না। তখন কি ঘটে? তখন বলা হয় আচ্ছা তুমি তাহলে ক্রিকেট খেলতে যাও। তো এখন খুব ভালো একটা জায়গা বেড়ানোর প্রস্তাব এসেছে, তখন ওই শিক্ষার্থীটা দেখা যায় কি তখন আর পড়তে মানে ক্রিকেট খেলতে যায় না, তখন সে বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুত। তাহলে কি সে সঠিক পরিমাণে সঠিকভাবে ক্রিকেটকে ভালোবাসে? না, সে শুধু মুখে বলার জন্য। তো এই যে আমাদের জীবনের এরকম অনেক ঘটনা রয়েছে, অনেক পছন্দ অপছন্দ রয়েছে, আমরা যখন পার্সোনাল ভাবে এই সামিটের সাথে কথা বলতে পারবো, তাকে ট্রেন আপ করতে পারবো যে আমার এই সময় এই ইমোশনাল এটা এটা প্রয়োজন হয়, আমি এই জায়গায় যেতে চাই, তখন দেখা যাবে কি তোমাকে প্রতিনিয়ত সে সাপোর্ট দেবে। মনে করো সামনে তোমার একটা ক্রিকেট খেলার একটা আয়োজন আছে, তাহলে তুমি কিভাবে টিম গঠন করবে, কিভাবে কি করবে না করবে, এই সম্পর্কে তোমাকে সুন্দর একটা পরামর্শ, তোমাকে সুন্দর একটা সমাধান সে দিয়ে দেবে। অবশ্যই এগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, এগুলো অতটা ইমপ্রুভ হয়নি। তো ধন্যবাদ সবাইকে। আর কারো প্রশ্ন থাকলে বলতে পারো।